চলুন আজ ইতিহাসের পাতা থেকে এক দারুণ রোমাঞ্চকর গল্প শোনা যাক। রাজকীয় মহাফেজখানার ধুলোমাখা প্রাচীন নথিপত্র ঘেঁটে আজ আমরা এমন এক ঐতিহাসিক আখ্যানের সন্ধান করব যা একই সাথে চরম গৌরবময় এবং ভীষণ মর্মান্তিক। এটি একটি বিশাল সাম্রাজ্যের চূড়ান্ত শিখরে আরোহণ এবং তারপর একেবারে অপ্রত্যাশিত আকস্মিক পতনের এক রোমহর্ষক উপাখ্যান। ভাবুন তো, একটা বিশাল শক্তিশালী সাম্রাজ্য একদম তার চূড়ান্ত শিখরে অবস্থান করছে, আর সেই সাম্রাজ্যের পতন ঘটছে কিনা স্রেফ একটা নৈশভোজ বা ডিনারের সময়। একজন প্রবল পরাক্রমশালী রাজা যখন রাতের খাবার খেতে বসেছেন, ঠিক সেই মুহূর্তে কিভাবে সবকিছু ধসে পড়তে পারে। ইতিহাসের অন্যতম বড় এই রহস্যের উত্তর খুঁজতে হলে আমাদের একটু ফিরে যেতে হবে সেই সাম্রাজ্যের একেবারে গোড়াপত্তনের দিনগুলোতে। সেন রাজবংশের ভিত্তিটা আসলে কিভাবে তৈরি হয়েছিল, চলুন সেটা দিয়ে শুরু করা যাক। একাদশ শতাব্দীর শেষের দিক থেকে এই রাজবংশ তাদের ক্ষমতা গোছাতে শুরু করে। 1096 সালে বিজয় সেনের শাসনকাল শুরু হয়, আর তারপর 1159 সালে আসেন বল্লাল সেন। এই পূর্বসূরিরাই কিন্তু সাম্রাজ্যের একটা অত্যন্ত শক্তিশালী ভিত করে দিয়েছিলেন, আর সেই মজবুত ভিতের উপর দাঁড়িয়ে 1178 সালে সিংহাসনে বসেন লক্ষণ সেন। দীর্ঘ 28 বছর ধরে তিনি শাসন করেছিলেন, আর তার রাজত্বকালকে নির্দ্বিধায় সেন বংশের চূড়ান্ত শিখর বলা যায়। লক্ষণ সেনের উত্থানের পর্বটা কিন্তু বেশ চমকপ্রদ। সিংহাসনে বসার সময় তার বয়স বেশ পরিণত হলেও তার জীবনের গল্পটা বুঝতে গেলে আমাদের তাকাতে হবে তার তারুণ্যের দিনগুলোর দিকে। রাজা হওয়ার অনেক আগে থেকেই, মানে একেবারে তরুণ বয়সেই তিনি ছিলেন একজন দুর্ধর্ষ অকুতভয় যোদ্ধা। গৌড়, কামরূপ, কলিঙ্গ, এমনকি বারাণসীর মতো জায়গায় তিনি সফল সামরিক অভিযান চালিয়েছিলেন। সত্যি বলতে কি, গাহড়বাল বংশের রাজা জয়চন্দ্রের মতো প্রতাপশালী শাসকের এলাকাতেও তিনি আঘাত হানতে ছাড়েননি। পিতামহ আর পিতার আমলে সাম্রাজ্যের সীমানা বিস্তারের পেছনে এই ক্ষিপ্র তরুণ সেনাপতির অবদান ছিল অনস্বীকার্য। তার এই সামরিক সফলতার ব্যাপ্তিটা একবার চিন্তা করে দেখুন। গৌড়, কামরূপ, কলিঙ্গ, মগধ থেকে শুরু করে একেবারে কাশী পর্যন্ত তার ক্ষমতা ছড়িয়ে পড়েছিল। মানে ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলে সেন রাজবংশের প্রতিপত্তি এর আগে কখনো এতটা বিশালাকার ধারণ করেনি। এটাই ছিল এই সাম্রাজ্যের চরম উৎকর্ষের সময়। এবার আসা যাক শিল্পের স্বর্ণযুগের কথায়। সিংহাসনে বসার পর কিন্তু গল্পের মোড় একেবারে ঘুরে যায়। তরোয়ালের জায়গা দখল করে নেয় কলম, আর যুদ্ধ বিগ্রহের জায়গা নেয় সংস্কৃতি আর ধর্মের এক অভূতপূর্ব মিলন। জানলে অবাক হবেন, এই প্রবল প্রতাপশালী রাজা কিন্তু নিজে একজন দারুণ পণ্ডিত ছিলেন। তিনি নিজেই বেশ কিছু চমৎকার সংস্কৃত কবিতা রচনা করেছিলেন। এমনকি তার বাবা বল্লাল সেন অদ্ভুত সাগর নামে যে বইটা লেখা শুরু করে শেষ করে যেতে পারেননি, লক্ষণ সেন পরম নিষ্ঠার সাথে বাবার সেই অসমাপ্ত কাজটাও সম্পন্ন করেন। আর তার রাজসভা, সে তো ছিল সেকালের সেরা সব জ্ঞানীগুণীদের মিলন মেলা। জয়দেব, ধৈ বা শরণের মতো বিখ্যাত সব কবিরা তার রাজসভাকে আলোকিত করে রাখতেন। পুরো রাজসভাটাই যেন সে সময় সংস্কৃত সাহিত্য আর গবেষণার এক উজ্জ্বল বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে পরিণত হয়েছিল। ইতিহাসে তার প্রভাব কতটা গভীর ছিল তা বোঝাতে আপনাদের একটা সংখ্যার কথা বলি, 400। হ্যাঁ, তিনি লক্ষণাব্দ বা লক্ষণ সেন এরা নামে যে নতুন ক্যালেন্ডার চালু করেছিলেন, তা বাংলা ও বিহারে পরবর্তী অন্তত 400 বছর ধরে ব্যবহৃত হয়েছিল। শুধু তাই নয়, তিনি লখনৌতি নামে একটা দারুণ গুরুত্বপূর্ণ শহরও গড়ে তুলেছিলেন। এই 400 বছরের স্থায়িত্বই প্রমাণ করে শাসক হিসেবে তার সাংস্কৃতিক প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন একনিষ্ঠ বৈষ্ণব হিন্দু। নিজের অগাধ ভক্তি আর রাজকীয় ক্ষমতার প্রতীক হিসাবে তিনি পরম বৈষ্ণব এবং পরম নৃসিংহর মতো বেশ ভারী ভারী আর সম্মানজনক সব উপাধিও গ্রহণ করেছিলেন। এই উপাধিগুলোই বলে দেয় তার আধ্যাত্মিক বিশ্বাস আর রাজকীয় দম্ভের সংমিশ্রণটা ঠিক কেমন ছিল। তার এই বিশাল খ্যাতির প্রমাণ পাওয়া যায় ত্রয়োদশ শতাব্দীর ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের বিখ্যাত গ্রন্থ তোবকাত-ই-নাসিরিতেও। মিনহাজ তাকে সুলতান কুতুবউদ্দিন আইবেকের সাথে তুলনা করে বাংলার মহান রায় বলে উল্লেখ করেছিলেন। মানে বুঝতে পারছেন তো, এমনকি বিরুদ্ধ শিবিরের ঐতিহাসিকরাও তার মহত্ব আর বদান্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। নদিয়াতে ঠিক কি ঘটেছিল
চলুন এবার সেই আকস্মিক আঘাত আর এই সাম্রাজ্যের গোধূলি লগ্নের কথায় আসি। সবকিছু কিভাবে এত দ্রুত বিপর্যয়ের দিকে এগিয়ে গেল সেটাই এবার দেখার বিষয়। সালটা 1200 খ্রিস্টাব্দ। বাংলার আকাশে তখন ঘোর বিপদের মেঘ। তুর্কি আফগান আক্রমণকারী বখতিয়ার খলজি ততদিনে তার সৈন্যবাহিনী নিয়ে বিহার দখল করে নিয়েছেন। আর সেই আক্রমণকারীদের এগিয়ে আসার পদধ্বনি বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছিল নদিয়া বা নবাদ্বীপের দিকে। ঠিক এই জায়গাটাতে একটা মর্মান্তিক রূপান্তর খেয়াল করার মতো। যৌবনে যিনি ছিলেন সাম্রাজ্য বিস্তারকারী এক দুর্ধর্ষ তরুণ সেনাপতি, সময়ের ফেরে তিনি তখন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ রাজা। যৌবনের সেই ক্ষিপ্রতা তখন আর নেই, আর ঠিক এই দুর্বলতার সুযোগেই আঘাতটা এলো, একদম অপ্রত্যাশিতভাবে। নদিয়ার পতনের ঘটনাটা আক্ষরিক অর্থেই শ্বাসরুদ্ধকর। বখতিয়ার খলজি নিরীহ ঘোড়া ব্যবসায়ী ছদ্মবেশে তার অল্প কয়েকজন সুপ্রশিক্ষিত অশ্বারোহী নিয়ে নিঃশব্দে শহরে ঢুকে পড়লেন। প্রাসাদে তখন যুদ্ধ তো দূরের কথা, কোনো সাধারণ প্রস্তুতিও নেই। বৃদ্ধ রাজা তখন নিশ্চিন্তে রাতের খাবার খেতে বসেছেন। ঠিক সেন মুহূর্তে হঠাৎ আক্রমণ। হতচকিত আর অপ্রস্তুত রাজা লক্ষণ সেন শেষমেশ রাজধানী লখনৌতি ছেড়ে দক্ষিণ পূর্ব বাংলার দিকে পিছু হটতে বাধ্য হলেন। একটা আস্ত সাম্রাজ্যের ভরকেন্দ্র চোখের পলকে ধসে পড়ল। তাহলে কি এখানেই সব শেষ? চলুন একজন ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে এই ধ্বংসস্তূপের দিকে তাকাই আর এই সাম্রাজ্যের চূড়ান্ত উত্তরাধিকারের দিকটা একটু বিশ্লেষণ করে দেখি। প্রধান রাজধানীর পতন ঘটলেও সেন রাজবংশ কিন্তু একেবারে মুছে যায়নি। লক্ষণ সেন দক্ষিণ পূর্ব বাংলায় সরে যাওয়ার পর সেখানে তার ছেলেদের হাত ধরে আরও বেশ কিছুদিন সেন শাসন টিকেছিল। সাম্রাজ্য ভেঙে টুকরো হয়ে গেলেও এর শেষ শিখাটা তখনও নিভু নিভু করে চলছিল। আর ইতিহাসের শেষের পাতাগুলো বরাবরই একটু রহস্যময় হয়। যেমন ধরুন, রাজসভার প্রখ্যাতা কবি স্মরণের একটা লেখায় একজন ম্লেচ্ছ রাজার বিরুদ্ধে লক্ষণ সেনের জয়ের উল্লেখ পাওয়া যায়। অনেক ঐতিহাসিকের মতে এই ম্লেচ্ছ রাজা হয়তো কোনো মুসলিম শাসক ছিলেন। তার মানে এই পরন্ত বেলাতেও হয়তো প্রতিরোধের কিছু বীরত্বপূর্ণ অধ্যায় লেখা হয়েছিল, যা এই পতনের আখ্যানে এক নতুন মাত্রা যোগ করে। পুরো আখ্যানের শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইতিহাস লক্ষণ সেনকে ঠিক কীভাবে মনে রাখবে? ২৮ বছরের সেই শিল্প, সংস্কৃতি আর সমৃদ্ধির সোনালী যুগ দিয়ে, নাকি সেই একটি মাত্র মর্মান্তিক অপ্রত্যাশিত রাতের নৈশভোজ দিয়ে, যখন একটা বিশাল সাম্রাজ্য চোখের পলকে হাতছাড়া হয়ে গেল? এই প্রশ্নটা উত্তরাধিকার আর ইতিহাসের অপ্রত্যাশিত বাঁকগুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। একটু ভেবে দেখবেন। আমাদের আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।